কোভিড-19 মহামারীর কারণে তোমাদের শ্রেণী ক্লাস কার্যক্রম বন্ধ থাকায় এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তোমাদের আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আজকে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করছি। ইতিমধ্যে তোমাদের পঞ্চম অধ্যায় শেষ হয়েছে। পঞ্চম অধ্যায় থিওরিগুলো আমরা পড়ে ফেলেছি। আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায় শুরু করব। ষষ্ঠ অধ্যায়ের শিরোনাম হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ। আমরা একটু লক্ষ্য করলে দেখব যে গাছ থেকে ফল নিচেই পড়ে, উপরে যায় না। কেন যায়? পৃথিবী ফলকে আকর্ষণ করে, ফলও পৃথিবীকে আকর্ষণ করে, কিন্তু ফলের তুলনায় পৃথিবীর আকার আকৃতি ওজন অনেক বেশি, এই জন্য ফলটা পৃথিবীতে পড়ে, উপরে উঠে যায় না। তো বিজ্ঞানী স্যার আইজাক নিউটন লক্ষ্য করেন যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে, পরস্পরকে আকর্ষণ করে। একে বলা হয় মহাকর্ষ। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একটা অপরকে আকর্ষণ করে। বস্তুটা যত বৃহৎ হোক, যত ক্ষুদ্র হোক, প্রত্যেকে আকর্ষণ করে। একে মহাকর্ষ বলা হয়। দুটি বস্তুর মধ্যে যদি একটি পৃথিবী হয়, তখন তাদের মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হয় অভিকর্ষ। আজকে আমরা এই মহাকর্ষ ও অভিকর্ষ নিয়ে আলোচনা করব। তাহলে মহাকর্ষ কি, অভিকর্ষ কি, সেটা আমরা দেখলাম যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণকে মহাকর্ষ বলে, আর পৃথিবী ও অন্য বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলা হয়। তো প্রথমে আমরা পড়ন্ত বস্তু নিয়ে কিছু আলোচনা করব। তোমাদের সিলেবাসে আছে, উপর থেকে বিনা বাধায় কোনো বস্তু যদি নিচে পড়ে তখন তাকে পড়ন্ত বস্তু বলা হয়। বিজ্ঞানী গ্যালিলিও এই পড়ন্ত বস্তু সংক্রান্ত তিনটি সূত্র প্রদান করেছেন। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। বিনা বাধায় স্থির অবস্থান হতে পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এটাকে বলা হয় গ্যালিলিওর প্রথম সূত্র। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রথম সূত্র, বিনা বাধায় স্থির অবস্থান হতে পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। আর দ্বিতীয় সূত্র, বিনা বাধায় স্থির অবস্থান হতে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ টি সময় পরে যদি ভি বেগ প্রাপ্ত হয় তাহলে ভি সমানুপাতিক টি। অর্থাৎ সময় যত বাড়ে বেগও তত বাড়ে। আর তৃতীয় সূত্র, স্থির অবস্থান হতে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। অর্থাৎ এই সমানুপাতিক টি স্কোয়ার। একে বলা হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র। এই সূত্রগুলো তোমরা মনে রাখবে। এরপর বিজ্ঞানী নিউটন দেখিয়েছেন যে যে দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে তাদের ভর বেশি হলে তাদের মধ্যে আকর্ষণ বল বেশি হয়, তাদের দূরত্ব যত কম হয় আকর্ষণ বলও তত বেশি হয়, আর দূরত্ব বাড়লে আকর্ষণ বল কমে যায়। এবং এই আকর্ষণ বল বস্তুদের সংযোগ রাখা বরাবর ক্রিয়া করে। এই নির্ভরশীলতা থেকে যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল সংক্রান্ত বিজ্ঞানী নিউটন সূত্র প্রদান করেছেন। একে নিউটনের মহাকর্ষ সূত্র বলা হয়। এখন আমরা নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা করব। তো সূত্রটি হলো, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আমি আবারও বলছি,
মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আমরা ধরি M1, চিত্রে তোমরা দেখতে পাচ্ছ M1 ও M2 ভরের দুটি বস্তু, এদের মধ্যকার দূরত্ব d। এখন এই বস্তুদ্বয়ের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল যদি F হয়, F সমানুপাতিক M1 M2, অর্থাৎ এই আকর্ষণ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক যখন ডিটা স্থির থাকবে, অর্থাৎ মধ্যবর্তী দূরত্বটা অপরিবর্তিত থাকলে বস্তুদ্বয়ের মধ্যে আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক, F সমানুপাতিক M1 M2। আবার এদের মধ্যবর্তী দূরত্ব d, তাহলে এদের মধ্যকার আকর্ষণ বল F এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, F সমানুপাতিক 1/d², যখন M1 ও M2 স্থির বা অপরিবর্তিত থাকে। এখন এই 1 আর 2 এই যে সূত্র, এই সূত্র দুটোকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি F সমানুপাতিক M1 M2/d²। তাহলে বা F সমান সমান এই সমানুপাতিক চিহ্ন উঠালে একটা ধ্রুবক আসে, ধ্রুবকটাকে g দিয়ে প্রকাশ করা হয়, g M1 M2/d²। এখানে এই g কে বলা হয়েছে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় বা সার্বজনীন ধ্রুবক বলা হয় জিটাকে। পরীক্ষা করে g এর মান পাওয়া গিয়েছে, g সমান সমান 6.673 গুণ 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই মহাকর্ষীয় ধ্রুবক g এর মানটা তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। গাণিতিক সমস্যাবলী করার সময় এই g এর মান দেওয়া থাকবে না, তখন g এর স্থলে আমাদের এই মানটা বসাতে হবে। অনেক সময় তোমাদের এমসিকিউ প্রশ্নে আসে যে মহাকর্ষীয় ধ্রুবক g এর মান কত, 6.673 গুণ 10⁻11 দেখো, এই মানটুকু ঠিক থেকে এই এককগুলো চেঞ্জ করে পরিবর্তন করেও দিতে পারে। এই জন্য g এর মান এবং একক দুটাই তোমরা মনে রাখবে। এখন মহাকর্ষীয় ধ্রুবক কি, মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে? 1 নং সমীকরণে M1 সমান সমান M2 সমান সমান যদি 1 একক হয়, d সমান সমান যদি 1 একক হলে, তাহলে 1 নং সমীকরণ থেকে পাই M1 সমান 1, M2 সমান 1, d সমান 1 যদি বসাই F সমান সমান g হয়ে যায়। অর্থাৎ এই যে আকর্ষণ বল F টা মহাকর্ষীয় ধ্রুবক g এর সমান হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা দিতে পারি। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে? দুটি একক ভরের বস্তু একক দূরত্ব থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। তার মানে এখানে এই যে M1 M2 ভরের দুটি বস্তু ছিল, M1 যদি 1 কেজি, M2 সমানও যদি 1 কেজি হয়, d যদি তাদের মধ্যে দূরত্ব 1 মিটার হয়, তখন বস্তুদ্বয় একে অপরকে যে বলে আকর্ষণ করে সেটি হলো মহাকর্ষীয় ধ্রুবক। একে g দ্বারা প্রকাশ করা হয়। মহাকর্ষীয় ধ্রুবককে সার্বজনীন ধ্রুবক বলা হয়, তার কারণ মহাবিশ্বের সকল স্থানে g এর মান একই থাকে। এই কারণে g কে সার্বজনীন ধ্রুবক বলা হয়। তোমাদের অনেক ক্ষেত্রে এমসিকিউতে আসে মহাকর্ষীয় ধ্রুবক g এর একক কোনটি, মহাকর্ষীয় ধ্রুবক g এর মাত্রা কোনটি। g এর মাত্রা যদি বের করো তোমরা, তাহলে F = g × M1 M2/d²। এই সমীকরণ থেকে যদি আমরা g সমান সমান বের করি, তাহলে g সমান সমান পাবো fd² M1 × M2। এখন f এর মাত্রা, d এর মাত্রা, M1 M2 এর মাত্রা আমাদের জানা আছে। যদি এখানে আমরা বসাই দিই, f হলো বল, f এর মাত্রা mL/T⁻², d হলো দূরত্ব, এর মাত্রা l, d² আছে, তাহলে এখানে l² লেখা যাবে। M1 হলো ভর, M2 ও ভর, তার মানে ভরের মাত্রা m, তাহলে এখানে হবে m²। এখন এটাকে সরল করলে m⁻⁻1 আর
এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 পেয়ে গেলাম। এটাই হলো আমাদের মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রা, m টু দি পাওয়ার -1 এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ও এখানে টেল আর এখানে টেল স্কোয়ার আছে, তাহলে এল কিউব হবে। এখানে m টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2। তাহলে আমরা জি এর মাত্রা, একক এগুলো শিখলাম। তাহলে মহাকর্ষ কি, অভিকর্ষ কি, পড়ন্ত বস্তুর সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র এবং সেখান থেকে মহাকর্ষ ধ্রুবক জি কাকে বলে, জি এর একক, মাত্রা, এগুলো আমরা শিখলাম। এখন অভিকর্ষ হলো যে মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয় তখন একে অপরকে যে বলে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বলা হয়। এখন এই মহাকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। অভিকর্ষ ত্বরণকে আমরা ছোট হাতের জি দিয়ে প্রকাশ করি। অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণকে ছোট হাতের জি দিয়ে প্রকাশ করা হয়। মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। অভিকর্ষ ত্বরণ জি সমান আমরা জানি 9.8 আদর্শ মান m/s²। অবশ্য জি এর মান পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয়, এগুলো নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। তাহলে আজকের এই ক্লাসে আমরা যেটুকু শিখলাম, মহাকর্ষ অভিকর্ষ কি, পড়ন্ত বস্তু কি, পড়ন্ত বস্তুর সূত্রগুলো, নিউটনের মহাকর্ষ সূত্র থেকে মহাকর্ষ ধ্রুবক জি এর মান, মহাকর্ষ ধ্রুবক জি কাকে বলে, জি এর মাত্রা, অভিকর্ষ ত্বরণ, এ সকল বিষয়ে আমরা আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম। আজকে তোমাদের এখানে আমি আজকের ক্লাস শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে আমরা আবার অনলাইন ক্লাসে ফিরে আসব। সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।